ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পোটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি। সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আওয়ামী লীগের 6 দফা দিবসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তার একটা অংশ নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। আমি ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না। যারা এটার সমালোচনা করেছেন তাদের ইউটিউবে বা টক শোতে, এটা সবাই আসলে আমাদের প্রিয় মানুষ। সবারই একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশে যেই জঙ্গি দখল চলছে এইটার সমাপ্তি আমরা সবাই চাই। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুনরায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন চাই, এটাই আমাদের চাওয়া। সেখানে আমি তো নিজেই ওবায়দুল কাদের সাহেবের অনেক সমালোচনা করেছি, কিন্তু এই বক্তৃতাটা আমি শুনলাম, যেহেতু আমি কথা বলতে এসছি, আসলে বক্তৃতাটা শোনার পরে আমার মনে হলো যে ওবায়দুল কাদের সাহেবের ডিফেন্সে আমার কিছু কথা বলা দরকার। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে মাননীয় নেত্রী, আপনি আশা করে যে সেনা প্রধান রাষ্ট্রপতি নিয়োগ করেছেন তারা কি দিল। আমি জানি না আমি মিস করেছি কিনা, কারণ হলো আমি শুধু তার এতটুকু কথা শুনেছি এই দুইজন ব্যক্তিকে নিয়ে। এখন অনেকে বলছেন যে এটা শেখ হাসিনাকে দোষারোপ করা হয়েছে, আবার কেউ কেউ এইভাবেও টানার চেষ্টা করছেন যে নেত্রীর সাথে বেয়াদবি হয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ওবায়দুল কাদের সাহেব নিজের দোষ দেখতে পাচ্ছেন না। কিন্তু প্রথম দুটো প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি হওয়া বা তাকে দোষারোপ করা, সেটা আমার কাছে তো মনে হলো না। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ছিলেন, উনি কিন্তু ওবায়দুল কাদের সাহেবের পরে শেখ ফজলুল করিম সেলিম এবং তারপরে কিন্তু শেখ হাসিনা নিজে বক্তৃতা দিয়েছেন। আমি বুঝলাম না যে কেন ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতার এই অংশটা এতটা ফোকাসে এলো। এটা ছাড়াও যেই জন্য আমি এই লেকচারটা দিতে বসেছি, সেটা হলো যে ওবায়দুল কাদের সাহেব কিন্তু তার এই বক্তৃতাটা, আমি মনে করি যে উনি তো অনেক বক্তৃতা দিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক তৈরি করেছেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা ছিল ওনার জীবনের। এবং সবচেয়ে যেটা আমার একটু খারাপ লেগেছে, যে আমার মনে হলো যে উনি একটা ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছেন। উনি এর মধ্যে আওয়ামী লীগের যেসব নেতা মারা গেছেন তাদেরকে স্মরণ করলেন এবং একটা বিদায়ী টোন কিন্তু এখানে ছিল। তার উপর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সেটা হলো যে আওয়ামী লীগের এখন যে পুনর্গঠন হবে, শেখ হাসিনা যে আওয়ামী লীগটা তৈরি করবে, সেইখানে যেন কোনোভাবেই কোনো বেঈমান ঢুকতে না পারে। উনি ইংরেজিতে বলেছেন ওয়ান্স এ ট্রেইটর ইজ অলওয়েজ এ ট্রেইটর। তো এটা তো আসলে সত্য কথা। আওয়ামী লীগে তো আমরা দেখছি যে কোনো না কোনো ভাবে বেঈমানরা ঢুকে যায়। আওয়ামী লীগে মোশতাক ঢুকেছে, তারপরে আওয়ামী লীগের সময়, এটা তো আওয়ামী লীগে ঢুকে নাই, আমরা যদি ওয়াকার এবং চুপ্পুর কথা মনে করি, ওয়াকার আর চুপ্পুকেও কিন্তু একসাথে ব্র্যাকেট বন্দি করাটা আমরা সন্দেহ বশে করি, কিন্তু বাস্তবতাটা আসলে কি এক দুইজনের ক্ষেত্রে। ওয়াকার চাইলে জঙ্গি উত্থান দমন করতে পারত, জঙ্গি উত্থান বন্ধ করতে পারত, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু চুপ্পু কি সেটা পারত? পারার কি আসলে কোনো কারণ আছে? বাংলাদেশের রাষ্ট্রপতির যে পাইক পেয়াদা আছে সেগুলো নিয়ে কি চুপ্পু করতে পারতেন? আসলে উনি কিন্তু এটা থামাতে পারতেন না। পরবর্তীতে উনি প্রেসিডেন্ট আছেন, এটার পক্ষেও তো কিছু যুক্তি অনেকে বলেন যে সেটাগুলো তো সত্য, যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট না থাকলে কিন্তু ইউনুস প্রেসিডেন্ট হয়ে যেত। অবশ্যই ইউনুস প্রেসিডেন্ট হয়ে গেলে আমি যে খুব অখুশি হতাম তা নয়, ইউনুসকে বাংলাদেশে আরো ভালোভাবে দেখানোর একটা আমরা সুযোগ পেতাম যদি ইউনুস প্রেসিডেন্ট হতো। সেটা এখনো অনেকে মনে করেন যে সম্ভাবনা আছে কি নাই সেটা পরে দেখা যাবে। কিন্তু ওয়াকার আর চুপ্পুর বিষয়টা কিন্তু এক না। চুপ্পু রাজনৈতিক নিয়োগ, এবং সেখানে চুপ্পু অনেক সাহসী ভূমিকা রাখতে পারতো, চুপ্পু অনেক কিছু বদল করে দিতে পারতো। সেটা তো আওয়ামী লীগের অনেক নেতাই করতে পারতেন। আওয়ামী লীগ যদি রাস্তায় থাকতো, আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি,
আওয়ামী লীগকে যদি এই ওয়াকারের বাহিনী যদি চাতুর্যের সাথে রাস্তা থেকে উপস্থিতি প্রত্যাহারের চাতুর্য যদি ওয়াকার না করতো, তাহলে তো রাজপথ আওয়ামী লীগেরই দখলে থাকতো। তো সে তখন তো আসলে কেউ এগুলো ওই একটা এই বিভৎস জঙ্গি আক্রমণের মুখে অনেক কিছু আমরা কিন্তু চিন্তা করতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে চুপ্পু পরে প্রেসিডেন্ট রয়ে গেছে, এখনো আছে, আর এই ধরনের একটা সুবিধা পেলে যখন আর কিছুই করা যাচ্ছে না সেই সুযোগটা উপভোগ চুপ্পু যদি করে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমি খুব একটা বড় অপরাধ হিসাবে দেখতে রাজি নই। কিন্তু আমি ওয়াকারকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নই। আবার এটাও ঠিক যে আমরা সবাই যেটা সমালোচনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ওয়াকার কিভাবে আসলো, তার সম্পর্কে কেন খোঁজ খবর নেওয়া হলো না, দেখুন এটা তো ওয়াকারের একার পক্ষে না, আমাদের শেখ হাসিনার পলিসিটাও কিন্তু বুঝতে হবে। এই জায়গায় আমরা সবাই কিন্তু শেখ হাসিনার প্রতি, আমার মতে তো খোলামেলা কথা কেউ বলে না, আড়ালে আবডালে বলে। আর ওবায়দুল কাদের সাহেব তো শেখ হাসিনার সামনে বলেছেন, আমি এখানে কোনো বেয়াদবি দেখি নাই। তবে যারা রাজনীতি করেন তারা এটা ভালো বুঝবেন যে এইভাবেও যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তো আসলে মুশকিল। আমরা তো সমালোচনা করতে চাই, এই জন্য অবশ্য আমার রাজনীতি করার কোনো আকাঙ্ক্ষাও নাই। আমি চিন্তার জগতে থাকতে আমি অধিকতর পছন্দ করি। শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এই দুই মানুষের পলিসিগুলো কিন্তু আমাদের দেখতে হবে। শেখ হাসিনা তার পলিসিটাই ছিল কিন্তু বাংলাদেশকে ইনক্লুসিভ করা। উনি মাদ্রাসার ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন, কিংবা যে কেউ দিক এটা অব্যাহত ছিল, উনি এটার পরিধি বাড়িয়েছেন। এটা তো একটা ভালো কাজ ছিল। মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়বে না এটা তো হতে পারে না, তাদের যদি যোগ্যতা থাকে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়বে। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি, সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আমার ওয়াকারের সাথে সম্পর্কে যেটা বলার আছে সেটা হলো যে ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। জঙ্গি আবার সে কিন্তু ডাইহার্ড জঙ্গি হতে পারে নাই। আসলে শেখ হাসিনার সান্নিধ্যে থাকলে তো ডাইহার্ড জঙ্গিও কিছুটা তো প্রভাব পড়ে, সেটুকুন যে পড়ে নাই এটা আমরা বলবো না। দেখুন ভবিষ্যতে কিন্তু ওয়াকার যেসব আওয়ামী লীগের নেতাদের প্রাণ বাঁচিয়েছে তারা কিন্তু কোনো না কোনো সময় হয়তো নেত্রীর কাছে এই ওয়াকারের জীবন ভিক্ষা চাইতেও পারে। পা চাওয়াই স্বাভাবিক, কারণ জীবন তো রক্ষা পেয়েছে অনেকের। ওয়াকার সেটুক তো করেছে, কিন্তু সেটা করলেই কি ওয়াকার মাপ পাবে না। আসলে সেটা আসলে আমার এই আলোচনারও বিষয় না। কিন্তু ওয়াকার কিন্তু ডাইহার্ড জঙ্গিও হতে পারেনি, আবার দেশপ্রেমিক একজন মানে মুক্তিযুদ্ধের পক্ষে একজন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধানও সে হতে পারেনি। ফলে সে সব দিকে কিছু 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 আছে। সে এখন বিএনপির সাথে আছে। আর এই ধরনের মানুষগুলাই কিন্তু খুবই এরা হলো যে আসলে যে কোনো বিপদের সময় এই মানুষগুলা হয়ে যায় বিপদ বলে, রাষ্ট্রের বিপদ যদি হয়, যেটা আমাদের 2024 হয়ে গেছে, এই মানুষগুলা হয়ে যায় সবচেয়ে ক্ষতিকর। ওয়াকার যেটা হয়েছে, যেটা আমি মনে করি যে শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এই শফিউল্লাহ আর ওয়াকারের মধ্যে একটা জায়গায় আমি মিল দেখি, দুটাই কিন্তু কাপুরুষ, এদের বুকে কোনো সাহস নাই। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, হয়তো জাফর ইমাম নামে এরশাদ সরকারের একজন মন্ত্রী ছিলেন। উনি খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। উনি খালেদ মোশাররফের সাথে কু করেছিলেন, পরবর্তীতে এরশাদ ওনাকে মন্ত্রী বানিয়েছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধু সরকার যদি শফিউল্লাহকে সেনা প্রধান না করে জিয়াউর রহমানকে সেনা প্রধান করত, 15ই আগস্টে অর্থাৎ একই জায়গায় যদি জিয়াউর রহমান থাকতো, জাফর ইমাম সাহেবের মতে জিয়াউর রহমান একটা কড়া পদক্ষেপ অ্যাকশন নিতেও পারতেন জঙ্গিরা, ফারুক, রশিদ যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের বিরুদ্ধে। এই কথাটাকে কিন্তু আপনারা একদম ফেলে দিয়েন না। হ্যাঁ, জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি করেছে, রাষ্ট্র শাসন করেছে, রাষ্ট্রে পাকিস্তানি ধারা ফিরিয়ে এনেছে, জামাতকে রাজনীতি করতে দিয়েছে, এগুলো সব সত্য। কিন্তু মানুষ যদি তার কোনো পদে নিয়োজিত থাকে তখন কিন্তু সে দায়িত্ববোধের কারণে অনেক কিছু করে। সেই কাজটা জিয়াউর রহমান করতো কি করতো না, এখন এটা হয়ে গেছে যে আসলে হাইপোথেটিক্যাল, কারণ জিয়াউর রহমান তো সেখানে ছিল না। কিন্তু জাফর ইমামরা তো জিয়াউর রহমানকে চিনেছেন, ফলে এইটা ফেলে দেওয়ার মতো না। এটা কেন বলছি আমি? এইটা এই জন্য বলছি যে ওয়াকারের চেয়েও বড় কোনো জঙ্গিকেও যদি শেখ হাসিনা নিয়োগ দিতেন, তাহলেও কিন্তু সেই জঙ্গি মানে একেবারে মনে করেন যে জামাতের লোক, সেও কিন্তু কিংবা হেফাজতের লোক, সেও কিন্তু এই জঙ্গি উত্থান থামানোতে কাজ করত। এমন মানুষও কিন্তু আছে, দায়িত্বের কারণে হোক, উপস্থিত প্রেসারে হোক, কিংবা আপনার
যার নিয়োগকর্তা যারা তাদের প্রতি দায়বোধ থেকেও এই কাজ কিন্তু কিছু কিছু মানুষ করে, যেভাবে জাফর ইমাম ভেবেছিলেন যে জিয়াউর রহমান করত। কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়ে গেছে যে সেই রকম দায়িত্ব পালন করার মতো কোনো ধরনের এই লোকটার ছিল না, ওয়াকারের। ফলে 2024-এর জঙ্গি উত্থানে যত ধরনের ক্রিমিনাল এর সাথে জড়িত, ওয়াকার যে 1 নাম্বার ক্রিমিনাল, এটা কিন্তু ইতিহাস বলুন, ভবিষ্যতে শেখ হাসিনা সরকার বলুন, এরা সবাই কিন্তু ওয়াকারকে কিন্তু আলটিমেটলি 1 নাম্বার ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ হলো যে একমাত্র ওয়াকারের পক্ষে সম্ভব ছিল জঙ্গি উত্থানটাকে ঠেকানো, সেটা কিন্তু সে করে নাই। সে না করে সে জঙ্গিদের সাথে গেল এবং সে তো আরো অনেক অপকর্ম করেছে, আমরা সেটা জানি। কিন্তু এখানে শেখ হাসিনার দায়টা আমরা যেভাবে দেখি, সেটা আমরা কিন্তু শেখ হাসিনার বাইরের অংশটা দেখছি, ভিতরের অংশটা দেখছি না। ভিতরের অংশটা হলো যে শেখ হাসিনা তার সরকারের আমলে যতটা সম্ভব রাজনীতিকীকরণের দিকে উনি যান নাই, বিশেষ করে প্রশাসনের এবং এখন আর্মি প্রশাসন সবকিছুকে। আমরা যেটা আবার জঙ্গিরা যেটা প্রচার করেছে সেটা হলো যে শেখ হাসিনা সব দলীয়করণ করেছে, বরঞ্চ দলীয়করণটা অনেক বেশি ছিল কিন্তু বিএনপি সরকারের 2001 থেকে 6 সাল পর্যন্ত। আর এগুলো তো আসলে সরকারি চাকরি করার কারণে আমি যদি তুলনা করি কারা কিভাবে নিয়োগ দিত, এখান থেকেও কিন্তু এটা প্রমাণ করা যায়, এটা এমন কোনো কঠিন জিনিস না। যেটা হলো শেখ হাসিনার এই যে ভালো মানুষই, উনি যে পুরো বাংলাদেশটাকে একটা ছায়ার তলে আনতে চেয়েছিলেন, সেই মাদ্রাসা ছাত্রদের বলুন, বাংলাদেশের যারা ধর্মকর্ম করে তাদের বলুন, ওয়াজ মাহফিল করুন তাদের, এমনকি সরকারি চাকরিতে আপনি দেখবেন যে হাজার হাজার জামাতের ছেলে কিন্তু সরকারি চাকরিতে রেগুলার প্রমোশন পেয়েছে। এটা তো এমন নয় যে আমরা যেগুলো মনে করি যে সরকারের কোনো, বিশেষ করে অনেকে এগুলো দেখেন নাই, অনেকে টাকা খেয়ে জামাতের ছেলেদের চাকরি দিয়েছে। এইটা যেমন একদিক থেকে সত্যতা এখানে কিছু না কিছু আছে, কিন্তু শেখ হাসিনার যে উদারতা সেটার সত্যতা কিন্তু এখানে অনেক বেশি। শেখ হাসিনা তার 16-17 বছরের শাসনকালে উনি কিন্তু এই জিনিসগুলো বাদ দিতে চেয়েছিলেন। একটা আদর্শ ব্যুরোক্রেসি হোক, আদর্শ কখনো হয় আমরা মনে করি যে যেখানে যদি রাজনীতি না থাকে। কিন্তু এখানে আবার জঙ্গিরা কিন্তু অন্যভাবে কিন্তু আপনার সুতা কেটেছে, আপনার ইঁদুরের গর্ত খুঁড়েছে। কারণ জঙ্গিরা কিন্তু একেবারে তারা কিন্তু সংঘবদ্ধভাবে প্ল্যান করে তাদের নেতাদের দ্বারা তারা কিন্তু বিসিএস করিয়েছে, দলে দলে কিন্তু আপনার সরকারি চাকরিতে ঢুকিয়েছে, সেনাবাহিনীতে ঢুকিয়েছে, বিমান বাহিনীতে ঢুকিয়েছে, নৌবাহিনীতে ঢুকিয়েছে। সেগুলা কিন্তু শেখ হাসিনা সরকার মোকাবেলা করতে পারেন নাই। কিন্তু আড়ালে শেখ হাসিনার যে উদারতাটা আছে, বঙ্গবন্ধুর মধ্যে আমরা যে উদারতাটা আমরা দেখি, সেই জিনিসটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কিন্তু করা নাই। এটাকে অনেক মহত্বের লক্ষণ, ওই জিনিসটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের ওই জায়গায় আসতে হবে যে বারবার আমরা এই চেষ্টাটা আমাদের দুই নেতা বঙ্গবন্ধু শেখ হাসিনার আমলে দুইজনই চেষ্টা করার ফলেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে মূলধারায় অন্তর্ভুক্ত করা যায়নি। এখন আমাদের চূড়ান্ত অভিজ্ঞতা হয়ে গেছে, ভবিষ্যতে আমাদের যাতে এই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাই। এই ক্ষেত্রে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পোটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। আচ্ছা বলুন তো, এই কথাটা তো আমাদের সবার, যারা এই ওবায়দুল কাদের সাহেবের ওই কথাটার টেনে সমালোচনা করছে, তাদের সবার মনের কথা এটা না? আমার তো মনে হয় সবার মনের কথা এটা যে শেখ হাসিনা আর কোনো, উনি এবার চূড়ান্তভাবে একটা ডিসিশন দিবেন যে আসলেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণীকে কোনোভাবেই বাংলাদেশের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, সেভাবেই শেখ হাসিনার ডিসিশন দিবেন। এটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন নেত্রীর সামনে, এটা তো আপনি সবাই চাই। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে ডিফেন্স করার যথেষ্ট ভিত্তি দেখি, এবং তার বক্তব্য নিয়ে যেভাবে সবাই সমালোচনা করছেন সেটা কিন্তু আমি খুব একটা পেলাম না। আজকে এই সময়ে শেখ হাসিনা তার দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। এই দ্বিতীয় পর্বটা আমি পড়ছি, আপনারা শুনুন এবং স্ক্রিনে দিচ্ছে, আপনারা দেখুন। আমি যা যা বলেছিলাম উনি ঠিক তাই বলছেন কিনা প্রত্যেকটা কথা মিলিয়ে আপনারা দেখুন, যার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই তো আমাকে ডেকে দেন, তো আমার তো কিছু করার নেই, একটা ট্যাগ দেখে দিলেই হলো। কিন্তু আমি বলেছি সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে যে কে কি বলছে, কে কি করেছে। আর শেষে আমি কয়েকটা কথা বলবো, আপনারা মন দিয়ে একটু শুনবেন।
টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি। হাসিনা আজকে দ্বিতীয় সাক্ষাৎ, দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। দ্বিতীয় পর্বে উনি বলছেন যে প্রাণ বাঁচাতে আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি ভবন গণভবন ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেজন্য পদত্যাগ করার সময় বা সুযোগ তিনি পাননি। তিনি দেশ ছাড়বেন সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় লিখিত প্রশ্নের জবাবে যা বলেছেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাওয়া বলে প্রস্তুতি নিচ্ছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছে। তার কথায় আমাকে পদত্যাগ করার সময়ও দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাফল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। ঢাকার একটি সংবাদপত্রের বিশিষ্ট এক সাংবাদিক সম্প্রতি সাক্ষাৎকারে দাবি করেছেন, 2024-এর 5ই আগস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার পদত্যাগপত্র লিখেছিলেন। সেই চিঠি তিনি বাংলাদেশ টেলিভিশনের এক কর্মীকে দিয়ে টাইপ করাতে চেয়েছিলেন। ওই সাংবাদিকের দাবি, তড়িঘড়ি দেশ ছাড়তে হওয়ায় 3 পাতার সেই পদত্যাগপত্র তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি একটি সংবাদপত্রের সম্পাদকদের দাবি ঘিরে আপনার পদত্যাগের বিষয় পেশ সামনে এসছে, আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি? এই প্রশ্নের উত্তরে মুজিব কন্যা বলেছেন, আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি দেশের মানুষের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা কোনোদিনই ছিল না। হাসিনার সংযোজন 5ই আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। হাসিনার দাবি, বোন রেহানে এবং তার কাকে হত্যা করার জন্য আন্দোলনকারীরা গণভবন আক্রমণ করেছিল। তার কথায়, আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকেরই বক্তব্যেই এটি উঠে এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ভুয়ো আইডি কার্ড বানিয়ে গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল, এই কথা ব্র্যাকেটে আন্দোলনের সমন্বয়কারীরাই স্বীকার করেছেন। হাসিনা বুঝিয়েছেন, এই অল্প সময়ে 30-40 মিনিটে বসে পদত্যাগপত্র লেখার মতো সময় তার ছিল না। যেটা আমি বারবার বলেছি, ওই হইচইয়ের মধ্যে, ওই গন্ডগোলের মধ্যে তার পদত্যাগপত্র লেখার কোনো রকম অবস্থা ছিল না। হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, জুলাই আন্দোলন মোকাবিলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আপনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছে। সম্প্রতি আপনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ের হাইকমিশনের কাছে আইনজীবী চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্যের সংশোধনের দাবি জানিয়েছেন। বাংলাদেশের রেজিম চেঞ্জের পরিকল্পনায় রাষ্ট্রপুঞ্জের এই শাখাটি যুক্ত বলে কি আপনি মনে করেন? প্রাক্তন প্রধানমন্ত্রীর জবাব, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী 1973 সালে 71 যুদ্ধাপরাধীদের জন্য আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধ অপরাধের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরো বলেন, 2024-এর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল একটি সরকার পরিবর্তনের ষড়যন্ত্রমূলক আন্দোলন, যাতে দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল। অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে
ক্ষমতা দখল করা, ব্র্যাকেটে মোহাম্মদ ইউনুস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বলে উল্লেখ করেছেন। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল। তার সংযোজন এই আন্দোলনের নেতৃত্বকারী ছাত্রীরা প্রকাশ্যে গণমাধ্যমে বলেছে, আন্দোলন সফল করার জন্য তারা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, আন্দোলন সফল না হলে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার কথাও তারা স্বীকার করেছে। প্রাণদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। প্রথমে হতাহতের ঘটনার পরে তাই আমি সঠিকভাবে তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলাম, কিন্তু দেশবিরোধী গোষ্ঠী ক্ষমতা দখল করে সেই কার্যক্রম নিষিদ্ধ স্থগিত করে দিয়েছে। এমনকি নিহতদের লাশের ময়নাতদন্ত পর্যন্ত করতে দেয়নি। তার প্রশ্ন, কি ভয় ছিল তাদের? কেন আন্দোলনকারীরা দায় মুক্তি দেওয়া হয়েছে? রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা রিপোর্টে প্রসঙ্গ বলেন, তারা এই তদন্ত করেছে ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে। যারা চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কিভাবে স্বাধীন এবং নিরপেক্ষ হতে পারে? এই প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। খোদ অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা 834। এমনকি গেজেটেও নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য মিথ্যা নাম সংযোজন করা হয়েছে। হাসিনা বলেন, OICHR এর কমিশনার ভলকার টুর 2025-এর মার্চে বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আন্দোলন দমনে কঠোর হলে শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এটি দৃশ্যতই একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা রাষ্ট্রপুঞ্জের মৌলিক নীতির পরিপন্থী। তার কথায় এটা পরিষ্কার, জুলাই আগস্টের ষড়যন্ত্রমূলক আন্দোলন চলার সময় এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তার মানে এবার পরিষ্কার হলো, আমি যা যা বলেছিলাম সব এইখানে সত্যটা উনি তুলে ধরেছেন। সে পুলিশ হত্যা হোক, ভলকার টুরকে রিপোর্ট হোক, এদের ষড়যন্ত্র হোক, যা যা বলেছিলাম, এই ল্যাজমোড়াদের ষড়যন্ত্রের কথা, ইউনূসের ষড়যন্ত্রের কথা, তারপর শেখ হাসিনা পদত্যাগ করেননি সেই কথা, আমি যা যা বলেছিলাম তখন যারা যারা আমাকে ট্যাগ মেরেছিল, আজকে আপনাদের দেশে আমি যেটা এগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিছু কিছু মানুষ যারা আওয়ামী লীগ করেন, নেতা মন্ত্রী এবং আরো অনেক মানুষ, পরিচিত মানুষ, তারা আমার দেশের মানুষও আমায় বলতেন যে, আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ওখানে এই অবস্থায় গিয়ে বসতে পারবেন আগামী 20 বছরের মধ্যে? আমি বলতাম, হ্যাঁ পারবেন। আমার স্থির বিশ্বাস, কারণ মিথ্যে একটা এমন পরিকাঠামো যার ওপরে সত্যের প্রলেপ রাখতে পারে না। মিথ্যে এমন জিনিস যাকে আপনি চাপা দিতে পারবেন না, সে আগুন হয়ে বেরিয়ে আসবেই। ফলে যে ঘটনাগুলো আমি তখন বলেছিলাম আপনাদের কাগজে, মিডিয়া, এখন সেই সমস্ত কথাগুলোই আউড়ে চলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, যেটা আমি শুরু থেকে বলছিলাম। এবং আমি শুরু থেকে এটাও বলে আসছি, আপনারাই সাক্ষী, তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন। আজকে পর্যন্ত আমি বলছি উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, এবং প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার পর আমার এই মিশন শেষ। অনেকে আমায় জিজ্ঞেস করেন যে বাংলাদেশের মানুষের প্রতি আপনার এত ভালোবাসা কেন? আমি বলেছি, বাংলাদেশের মানুষের আপামর মানুষ যারা আছে তারা কিন্তু সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। এই যে কিছু বদমাইশ আছে তাদের জন্য দেশটা রসাতলে গেছে। একটা উন্নয়নশীল ক্ষুদ্র রাষ্ট্র যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, তাকে দাবিয়ে রাখার জন্য আমেরিকা CIA এর মারফত ভলকার টুরকে দিয়ে মানবাধিকার কমিশন, ওই জন্য আমরা ওদেরকে পাত্তাও দিই না।
ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে পাত্তাও দেয় না ভারত, কারণ এরা হচ্ছে আমেরিকার দাস। এরাই সমস্ত জায়গার রেজিম চেঞ্জ করে। এদের চক্রান্তেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশটাকে রসাতলে পাঠানো হয়েছে। আর এর মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে বিলিয়নস অফ রুপিস, যেগুলো আমি আগেও বলেছি যে 29 বিলিয়ন অফিসিয়ালি ট্রাম্প বলেছেন, এবং তার বাইরে আরো আছে যেগুলোর কোনো হিসেব নেই। বিশেষ করে আমাদের এই যে সোরস, জর্জ সোরস যে টাকাটা দিয়েছে, কারণ আপনারা জানেন অ্যালেক্স এসেছিল, অ্যালেক্স সোরস এসে ইউনুসের সঙ্গে দেখা করেছিল, তখন আমি বলেছিলাম এই টাকা পয়সার হিসেব টিসেব হচ্ছে, এখন আরো কিছু টাকা ইউনুসের চাই, তাই সোরসের সঙ্গে যোগাযোগ করেছে এবং সোরস অ্যালেক্সকে পাঠিয়েছে এইখানে। দেখুন, প্রত্যেক কটা কথা আমার কিন্তু মিলে যাচ্ছে, এবং ভবিষ্যতেও দেখবেন যে উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, 2 মাসের মধ্যেই ফিরবেন, এবং চাবুক হাতে সবকে সাহায্য করবেন। আমার মিশন বলে কিছু নেই, মিশন আছে, মিশন একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনাকে তার জায়গায় পুনঃস্থাপন করা। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি যে গতকাল আমি জানতে চেয়েছিলাম আমি চালিয়ে যাব কি যাব না। আপনারা অনেকেই 90% লোক আমায় লিখেছেন না তরুণদা আপনি চালিয়ে যাবেন, আমরা আপনার সঙ্গে আছি। কিছু লোক যারা পট বাহিনী তারা আপনার বিরোধিতা করে, কিন্তু আমরা যারা আওয়ামী লীগ কর্মী আছি, সমর্থক আছি, আমরা আপনাকেই ভরসা করি। আপনার মারফত আমরা সঠিক খবরটা পাই। আপনাদের এই আমার প্রতি আস্থা, তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করছি শেখ হাসিনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, চেষ্টা করছি, কারণ আমি যখন দেখা করেছিলাম তখন কিন্তু একটা সরকারি একটা নিষেধাজ্ঞা ছিল যে আমি কোনো রকম ইন্টারভিউ নিতে পারবো না। আমার টেলিফোন সমস্ত জমা করে নেওয়া হয়েছিল, ফলে সেই সময় তো আমার পক্ষে ইন্টারভিউ নেওয়ার কথাবার্তা হয়েছিল, কিন্তু আমার ওই যে একটা বিধিনিষেধ ছিল যে কোনো কিছু প্রকাশ করা যাবে না। যেগুলো প্রকাশ করা যাবে না, যে কথাগুলো হয়েছিল, আমার ইচ্ছা আমি তার সঙ্গে একটা টেলিফোনে একটা ইন্টারভিউ নেব, যদি উনি রাজি হন। সেই প্রস্তাব আমি আজকে ওনার কাছে পাঠিয়েছি, উনি যদি সেই প্রস্তাবে যদি রাজি হন তাহলে আপনাদের সেই ইন্টারভিউ আমি শোনাবো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং তৈরি থাকুন। দল বাঁধুন, তৈরি থাকুন, সবাইকে মিলে পথে নামতে হবে একসঙ্গে সমবেতভাবে। এখানে কোনো গরিব নেই, কোনো বড় লোক নেই। দেশ বাঁচানোর প্রক্রিয়ায় সবাইকে হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে, নইলে এই হারামজাদাদের দেশ থেকে তাড়ানো যাবে না। আর দেশ থেকে তাড়াবে গিয়ে এরা নিজেরাই ভেঙে যাবে দেশ থেকে। আপনারা শুধু অপেক্ষা করুন কটা দিন।